নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার সপ্তম দফাতে অন্যতম কেন্দ্র হচ্ছে এই বারাণসী, যেখানে এক প্রকার বলা যায় যে প্রার্থী রয়েছেন বিজেপির পক্ষ থেকে বরিষ্ঠ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বারাণসীর কি খবর সকাল থেকে উঠে আসছে এবং বারাণসীতে কি দ্বিতীয়বারের মতন পদ্ম ফুল ফুটবে, এই প্রশ্ন এখন উঠে আসছে। তবে বারাণসীতে রীতিমতো অগ্নি পরীক্ষা। তার আগে প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন ধ্যানে কন্যাকুমারীতে। শনিবার বিকেলে ধ্যান ভঙ্গ করবেন, রবিবার দুঃখিত, এই ধ্যান ভঙ্গ করবেন শনিবার বিকেলে, যেমনটা খবর উঠে আসছে। তবে এই নিয়ে আজকে ঢুকে যাব আলোচনাতে। আরো একবার রয়েছেন আমার সঙ্গে অতিথিরা। প্রথমেই যাব আরো একবার সাংবাদিক মণিময় রায়ের কাছে। মণিময় বাবু, বারাণসীতে অগ্নি পরীক্ষার সামনে এক প্রকার প্রধানমন্ত্রী, কি মনে হচ্ছে এবারও এই মন্দির নগরীতে কি পদ্মফুল ফুটবে, শেষ হাসি কে হাসবে, বারাণসী কেন্দ্র নিয়ে কি বলবেন? এখন প্রধানমন্ত্রী কেন্দ্রেও যদি অগ্নি পরীক্ষা হয় তাহলে তো মুশকিল। প্রধানমন্ত্রী এখানে কাজ করেছেন নিশ্চয়ই, উনি 14তে দাঁড়িয়েছেন, 19-এ দাঁড়িয়েছেন, এই নিয়ে তৃতীয়বার। এবং গতবার উনি বোধহয় জিতেছিলেন 4,79,000 ভোটে, এরকম ভোটে জিতেছিলেন। এখন প্রধানমন্ত্রীর দল যদি মনে করে থাকে যে না এটাও একটা গুরুত্বপূর্ণ তাদের কাছে, তাহলে অবাক হব। এবং সবচেয়ে বড় কথা একটাই দিক হচ্ছে বারাণসী কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা নেই, 1:1 হবে। অন্য কিছু নাম টাম আছে, এইগুলি হয়েছে। আরেকটা দিক হচ্ছে যে বারাণসী কেন্দ্রে কোনো নির্দল প্রার্থীকে যেন তেন প্রকারণে উইথড্র করে নেওয়ার জন্য জোর করা হয়নি, যেটা গুজরাতে হয়েছে, ইয়েতে গান্ধীনগর কেন্দ্রে এটা হয়নি। এটা প্রধানমন্ত্রীর কেন্দ্র, বুঝতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা ইলেকশনে হারেননি, ঘটনা তা না, হেরেছেন। এবং ইন্দিরা গান্ধীর মতো ক্যান্ডিডেট প্রধানমন্ত্রী, উনিই হেরে গেছেন 77-এ রায়বেরেলির মতো জায়গায়। এরপরে প্রধানমন্ত্রীর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন এমন ক্যান্ডিডেট নরসিংহ রাও, তার নিজস্ব কেন্দ্র আন্ধ্র, সেই কেন্দ্র থেকে হেরে এরপরে মহারাষ্ট্র থেকে দ্বিতীয় আসনও দাঁড়িয়েছিলেন, ওখান থেকে জিতেছেন। ফলে এরকম অনেক ঘটনা ভারতবর্ষে আছে। তবে এই যদি বারাণসীর কথাই বলি, সেখানে যদি প্রচারকে নিয়ে দেখি, বিরোধীরা বলছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কিছুটা হলেও কম। অন্যান্য রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী যেভাবে সময় দিয়েছেন, সেই জায়গায় বারাণসীতে কোথাও গিয়ে কম সময় দিয়েছেন। আমার দৃষ্টিভঙ্গি, আমি 78 সাল থেকে মোটামুটি একটা খবরাখবর রাখি, ইয়ের সঙ্গে যোগাযোগ রাখি। আমার দেখে মনে হয়েছে প্রধানমন্ত্রী তার কেন্দ্রে এত প্রচার করতে হবে, এত কাজ। আমি আরেকটা তথ্য দেবো, অবাক হওয়ার মতো বিষয়, তো কেন ওরা এটা করলেন আমি জানি না। এই জায়গায় মানে প্রধানমন্ত্রীর কেন্দ্রে সবসময় দেখা যায় তার নিজস্ব মানুষ একজন থাকবেন, যিনি এই কেন্দ্রটা চালান। প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার সমস্ত দেশে সমস্ত রাজ্যব্যাপী ওনাকে সমান দিকে নজর দিতে হবে। আলাদা করে উনি তো সাধারণ একজন এমপি না যে আর কিছু করতে হয় না। অনেকে এমপি আছে শতকরা প্রায়, আমি হিসেব যদি দেখি 38 থেকে 40% এমপি শুধু সংসদে যান আর আসেন, কি একটা শব্দ ব্যয় করেননি, এরকমও আছেন। এবং ওরা আবার টিকিটও পান, আবার জেতেনও। এই সমস্ত বিষয়টি নিজের কেন্দ্রের সম্পর্কেও একটা শব্দ করেন না, তো এরকম আছে। যার ফলশ্রুতিতে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়। আমাদের ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রে যেমন হয়েছে ব্যবস্থা নিয়েছেন। একটা ইয়ে তো অর্গানাইজড এবং সংগঠিত দল, তো তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজটা করে। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেম, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও সেম। তার শুধুমাত্র একটা কেন্দ্রের দিকে নজর দিলে চলে না, তার নিজস্ব যে মেশিনারিজ আছে, দলীয় মেশিনারিজ, তারা এগুলি দেখবেন, বারাণসীর দিকে এগুলি করবেন। কিন্তু আমি যেটা অবাক হয়েছি, বারাণসীর মানে ভোটের যে বিষয়টা না, ভোটের বিষয়টা একটা অদ্ভুত। আমি মানে খুব কাছ থেকে গিয়েও দেখে আসার বিষয়টা, যেটা আমি তথ্যটা জোগাড় করেছিলাম তখন, ওখানে মানে 32% আছে মানে মানে একেবারে তোমার ইয়েগুলি যদি হই, মানে যদি দেখো অনেক মানে ওই জাতের একটা বিষয় আছে, এটা টোটাল ইউপিতেই আছে। তো এখন কথা হচ্ছে ওখানে ব্রাহ্মণ, ঠাকুর, ভূমিহার, কায়স্থ, এটাকে একটা গ্রুপ করা হয়। তাদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 32%, 32% তাদের ভোট। মানে এদের বলা হয় ওইখানে উঁচু শ্রেণী, উঁচু শ্রেণীর ভোট। শিডিউল কাস্ট আছে 18%, আর ওবিসি আছে 36%। দিস ইজ ভেরি ভাইটাল। এই 36% যে ওবিসি ভোট, এই ওবিসি ভোটকে একটা জায়গায়
মানে কনসেন্ট্রেটেড যারা করবেন, ও মুসলিম ভোটও আছে 13%, 13% আছে। মুসলিম ভোটটাকে যদি ছেড়েও দেই, মুসলিম ভোটটাকে যদি বিজেপি ছেড়েও দেয়, তারপরও তাদের যেটা এবারের যারা ভোট মেশিনারিজ, খুব মানে দু একজনের সঙ্গে কথা বলতে গিয়ে তারা দেখলাম তারা 100 জন নেতাকে বেছেছেন, 100 জন নেতাকে বেনারসের জন্য, এবং প্রত্যেকে কমিউনিটি জায়গায় কমিউনিটিগুলি দিকে নজর রেখে 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 প্রচার করেছেন, এত অর্গানাইজড প্রচার করেছেন। আমার প্রশ্ন হচ্ছে কেন এত অর্গানাইজড প্রচার করতে, তাহলে ভয়টা কিসে? ভয়ের কিছু নাই। এটা হচ্ছে কি পরবর্তী এই সমস্ত মানে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে যে ভোটে হেরে যায় তারও কিছু প্রাপ্তি থাকে। যারা ভোটে হেরে যায় বা যারা ভোটে যেতে, তার তো প্রাপ্তি আছেই। কিরকম প্রাপ্তি আমি শুধুমাত্র একটা লাইন দিয়ে বলছি। সর্বশেষ যে হিসেবটা বেরিয়েছে তাতে মানে এবার সংসদের যদি একটা হিসেব নেই, তুমি খুব অবাক হবে। এবং মানুষের ক্ষেত্রে 2019 সালের নির্বাচনের পর সংসদ হয়ে আবার প্রার্থী হয়েছেন 2019 সালে, শুধু 2019 প্রার্থী হয়েছেন এমন সংখ্যা হচ্ছে 324 জন। এই 324 জন 5 বছরে তাদের সম্পদ কত বেড়েছে জানো? 43%। আমি আর দাদা যারা বসেছে, আমাদের সম্পদ কত বেড়েছে? আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো ওদেরই তো ভোট দিয়ে পাঠিয়েছে। 43% বেড়েছে। এই তথ্যটা কার দেওয়া? তথ্যটা আমি জোগাড় করেছি বা আমি বানিয়েছি, ঘটনাটা এরকম না। এডিআর, নির্বাচনী অধিকার সংগঠন এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ তারা সমীক্ষা করে বার করেছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বেনারসে কোনো সংকট থাকার কথা না। এই যে ফলে প্রধানমন্ত্রী তার নিজের কেন্দ্র দেখার জন্য 100 জনকে আলাদা দায়িত্ব, এবং আমাদের বাংলা থেকেও আমরা দেখেছি যে বাঙালিরাও গেছেন প্রচার করতে। হ্যাঁ, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবো না, অমিত শাহ নিজে মনিটরিং করছেন বিষয়টাকে। আমার এটা মানে এই যে এইগুলি দেখার পরেই বোধহয় এই বিষয়টা এসেছে যে এই মানে বেনারসের যে কেন্দ্রটা একটা হাই প্রোফাইল কেন্দ্র হয়ে গেছে এখন পর্যন্ত। এবং আমার ব্যক্তিগত ধারণা যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ 4,79,000 ভোট কভার করে জিতে যাওয়া, এটা যথেষ্ট বুকের পাটার দরকার। এবং যাদবদের যে ভোট, এটা স্পেসিফিক করে বলছি, যাদবদের ভোটটা একটা ভাইটাল ইস্যু হতে পারে এই ভেবে মধ্যপ্রদেশের যে মাননীয় মুখ্যমন্ত্রী মোহন যাদব ভাইকে এখানে আনা হয়েছে এবং উনি পড়েছেন। এই যে জায়গাগুলি দেখে সেই জন্যই বোধহয় কোটেশনটা দেওয়া হয়েছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি যেটা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু সব মিলেও আমি মনে করছি যে এখানে প্রধানমন্ত্রীর সিট নিয়ে কোনো সংশয় থাকার কথা না, এবং নেইও। কেন বলছি? আরেকটা কোট আনকোট বলে দিই যে অখিলেশ যাদব 80টা যে লোকসভা আসন আছে উত্তরপ্রদেশে, 80টা লোকসভা আসনের ভেতরে উনি আবেগেই বলুন আর কিছু চিন্তা ভাবনা না করেই বলুন, উচ্ছ্বাসের জন্যই বলুন, যে কোনো কারণেই হোক বা ক্ষোভেই বলুন, যেভাবে বলুন, উনি বলছে আমি 79টা কেন্দ্রে জিতবো, 80টা না কেন, ওই একটা যে রেখেছেন এটা বাংলাদেশ। আমরা এই নিয়ে আলোচনায় আসবো। তবে আরেকবার নজর রাখবো বাংলার দিকে। বাংলার এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে করে অশান্তি, যেটা নতুন কিছু নয়। বাংলার ভাঙড়, যেখান থেকে বোমা, মুড়ি মুড়কির মতন বোমা পড়ছে, দেখাবো সেই ছবি একেবারে এক্সক্লুসিভ। সকাল থেকে এক প্রকার ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভাঙড়ের সাতুলিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের পর এবার সাতুলিয়া, যেখানে এক প্রকার বলা যায় সকাল থেকে বোমা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাস্থলে তাজা বোমা উদ্ধার। পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, দেখাচ্ছে সেই ছবি। সকাল থেকে উত্তপ্ত, যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে যে খবর উঠে আসছে তাতে করে বেশ কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনা শুরু হয়ে গেছে। কোথাও ইভিএম বিকল, কোথাও রিগিং করা হচ্ছে, তো আবার কোথাও এজেন্ট ঢুকতে না দেওয়ার মতন ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের 7ম দফা ভোটে আজকের সকাল থেকে সেই ছবি, যার মধ্যে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে। মুড়ি মুড়কির মতন এক প্রকার বোমা পড়ছে। ভোটের 7ম দফাতে দাঁড়িয়ে এক প্রকার উত্তপ্ত ভাঙড়ের এই মুহূর্তের কি পরিস্থিতি, আমরা সেই সম্পর্কে কথা বলে নেব। রক্তিম সিদ্ধান্ত রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, সকাল থেকে মুড়ি মুড়কির মতন বোমা পড়ছে ভাঙড়ে, কি জানতে পারছো তুমি, কি বলবে?
দেখো, সকাল থেকে একেবারে এই যে পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 9টি আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কার্যত ভাঙড়, সেই ভাঙড় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মধ্যে একেবারে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন এলাকায় যেটা খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের, সেখানে তৃণমূল কংগ্রেস আইএসএফ দের এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ বা বিভিন্ন এলাকায় পাল্টা অভিযোগ উঠছে আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলের এজেন্ট বসতে বাধা দেওয়ার। তারই পরিপ্রেক্ষিতে কার্যত এই উত্তেজনার সৃষ্টি এবং এখনো পর্যন্ত যে খবর, সেই ভাঙড়ে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ভাঙড়ে কিছুক্ষণ আগে যেটা আমরা খবর পেলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তিনি ভাঙড়ে যাবার পরিকল্পনা নিয়েছেন এবং তিনি ভাঙড়ে যেতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এই যে বোমার ঘটনা ঘটছে সকাল থেকে, কোনো কি হতাহত বা আহতের খবর উঠে আসছে? দেখো, ভাঙড়ে এখনো পর্যন্ত হতাহতের খবর না মিললেও একাধিক যে তৃণমূল কংগ্রেস কর্মী, আইএসএফ কর্মী, তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনায় এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে রুটমার্চ করা হচ্ছে এবং যেখানে জমায়েত দেখা যাচ্ছে সেই জমায়েত কিন্তু কার্যত তারা হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এখনো পর্যন্ত কিন্তু এটাই জানা যাচ্ছে। রক্তিম, তুমি যেহেতু রয়েছো পশ্চিমবঙ্গের ভোট দেখছো একেবারে সামনে থেকে, সকাল থেকে যে অভিযোগ আমরা পাচ্ছি, রিগিং বলো বা এজেন্ট ঢুকতে না দেওয়া বলো, এই যে বিক্ষিপ্ত ঘটনা চলছে, তাতে করে কতটা তুমি সামনে থেকে দেখছো এই অভিযোগের সত্যতা? দেখো, সকাল থেকে যে ঘটনাগুলি ঘটছে একেবারে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোট শুরু হয়েছে, কারণ ভোট শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই কার্যত জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলি 40 এবং 41 নম্বর বুথের ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিল গ্রামবাসীরা। তাদের কি অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কেন বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দিচ্ছে সেই নিয়ে কিন্তু গ্রামবাসীরা একেবারে শটান 40 এবং 41 নম্বর বুথে প্রবেশ করে এবং তারা বুথে প্রবেশ করার পরই কার্যত ইভিএম ভিভিপ্যাট নিয়ে চলে যায় স্থানীয় একটি পুকুরে এবং সেই পুকুরে গিয়ে ইভিএম ভিভিপ্যাট ফেলে দেয় এবং তারপরে কিন্তু একেবারে ভোট গ্রহণ প্রক্রিয়া 40-41 নম্বর বুথে বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি আমরা দেখছি ভাঙড়, সেখানেও কিন্তু একেবারে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেখানে বোমাবাজির মতন ঘটনা ঘটছে। পাশাপাশি বরানগর, সেই বরানগরেও কার্যত উত্তেজনার ছবি আমরা দেখেছি এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার, সেখানকার বিজেপি প্রার্থী তাকেও ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সব মিলিয়ে মোটের উপর এখন বেলা 10টা 51 বাজছে। 10টা 51তেই কার্যত একেবারে বেশ। রক্তিম, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম কলকাতার সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ভাঙড় থেকে ঠিক কি অভিযোগ উঠে এসেছে এই বোমা গুলি গাজারের ঘটনায় শুনুন। কি করে দেখো, এটা কি মানুষ খুন করা? আমরা মানুষ খুন করা ভোট দিতে গিয়েছিলাম, হ্যাঁ ভোট দিতে গিয়েছি আর এইসব ইট খোলা মেরে আমাদের মাথায় কারা মারলো? ওই আজলি ছেলেটা কোনো আরো একটা কেরা, ওরা কোন পার্টি? হ্যাঁ আলা ওরা কোন পার্টি? আলা আজলি ওরা তিনটি। আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ ভোট দিতে যাচ্ছিল। কারা বোমাবাজি কারা করলো? ওই 3 লোক করেছে। কেন বোমাবাজি করতে গেল? আমরা যাচ্ছি, যাচ্ছে না আমাদের যাচ্ছে না বলছি, তাই জন্য এখন আপনাকে আতঙ্কে আছেন? হ্যাঁ আমাদের পড়ে গেছি তো, আমাদের ধরে জল নিয়েছে। ধরে কতজন আহত হয়েছে আপনাদের? হ্যাঁ কতজন আহত হয়েছে? আর কতজন আহত হয়েছে? 5 জন। ওরা তিনটি। আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ ভোট দিতে যাচ্ছিল। কারা বোমাবাজি কারা করলো? ওই 3 লোক করেছে। কেন বোমাবাজি করতে গেল? আমরা যাচ্ছি, যাচ্ছে না আমাদের যাচ্ছে না বলছি, তাই জন্য এখন আপনাকে আতঙ্কে আছেন? হ্যাঁ আমাদের পড়ে গেছি তো, আমাদের ধরে জল নিয়েছে। ধরে কতজন আহত হয়েছে আপনাদের? হ্যাঁ কতজন আহত হয়েছে? আর কতজন আহত হয়েছে? ভাঙড়ের ঘটনা আমরা দেখলাম, আমরা প্রধানমন্ত্রীকে নিয়েছিলাম আলোচনাতে, থাকবো আমরা, কিন্তু ভাঙড়ের এই ঘটনা দেখে একটাই প্রশ্ন আসছে এই মুহূর্তে মনে। আমি বিশ্বজিৎ বাবুর কাছে জানতে চাইবো, কমিশন বারবার বলছে জিরো ভায়োলেন্স,
কিন্তু আদৌ কতটা হচ্ছে এই জিরো ভায়োলেন্স? অন্য জায়গায় এবারও আমি একদিন গেছিলাম বেঙ্গালুরে, ভোটের দিন আমি ছিলাম ওইখানে, তো দেখলাম ওইখানে ভোট বলতে এমন কোন রকমের কোনো সেই রকমের কোনো টেনশন তো দূরের কথা, আপনার খুব বেশিভাবে ফ্ল্যাগ টেক নিয়ে মানুষের খুব বেশি উচ্ছ্বাস এরকম নেই কিন্তু। বা আমি অন্য জায়গাতেও দেখেছি, দিল্লিতেও দেখেছি, কোথাও এই রকমের ভোট নিয়ে সেরকম যে মানুষের যে একদম মারমার কাটকাট অবস্থা এরকম নেই। পশ্চিমবঙ্গে যেটা মানে এটা পলিটিক্যাল সিস্টেমটা এরকম করা হয়েছে, এটা অনেক সময় বলা যেতে পারে, আপনি বলতে পারেন এটাকে অস্তিত্বের সংকটের মতো হয়ে গেছে। এটা শুধু রাজনৈতিক দলের না, জনসাধারণের অস্তিত্বের সংকটের জন্য অনেক লোক এরকম ভাবে হামলা হুজ্জুদিতে যাচ্ছে, বলে দিচ্ছে তোমাকে এটা এতটা ভোট তোমারই কেন্দ্র থেকে আমাকে জিতিয়ে দিতে হবে, এরকম টাইপের জিনিসটা, মানে কি অ্যাগ্রেশন। মানে এই অ্যাগ্রেশন কিন্তু মারাত্মক রকমের। উনি তো দেখে মনে হলো উনি একটা হয়তো আহত হয়েছেন, আমার ভালোভাবে একজন বয়স্ক লোক একজন, হ্যাঁ, ওনাকেও মারলেন। আর আহতর থেকেও বড় কথা, এভাবে যদি চোখের সামনে বোম পড়তে থাকে তাহলে তো আমি বেরোবো না বাড়ি থেকে ভোট দিতে। না, এখন কথা হচ্ছে কি, কমিশন থেকে বড় কথা আমি যেটা বলবো, সেখানে ওনারা বলছেন তৃণমূলের থেকে ওরা অ্যাটাক করছে এরকম জিনিসগুলো, এটাই আমার খুব খারাপ লাগে যে আমাদের তৃণমূলের যে মুখ্য যে ফেস যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মানে নিজেকে একরকম ভাবে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু ওনার যারা হ্যান্ডগুলো আছে, ওনার হ্যান্ডগুলো সম্পর্কে মারাত্মক রকমের আগে থেকেই শোনা যাচ্ছিল। আর এখন তো কারিকারি টাকার একটা বিরাট বড় একটা নেক্সাস উঠে আসছে, দেখা যাচ্ছে টিভিতে, আমরা সবাই দেখছি, হ্যাঁ, বা লোকগুলা বিভিন্ন রকমের মাফিয়াগুলোকে কিভাবে দিন দিন বাড়ন্ত হচ্ছে, এবং মাফিয়া রাজ চলছে একদম বলা যেতে পারে। এটাই বললাম, এই জিনিসটা পশ্চিমবঙ্গে এটা মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে এই জিনিসটা। আর এটা এমন একটা জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গে, আপনি যদি 40 বছর আগে আমরা যারা কলকাতায় গেছি, পশ্চিমবঙ্গে গেছি আমরা, তখন পরে থেকে 40 বছর পরে আমরা দেশের অন্য জায়গাতেও গেছি, ওই জায়গার আপনি দেখে আসুন ওখানের অবস্থা, আর্থসামাজিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, ডেভেলপমেন্টাল কোথায় আছে, আর পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে দিন দিন করে। এই জিনিসটা নির্বাচন কমিশন তো এইভাবে এড়িয়ে যেতে পারে না, বা গেলেও বা কতদিন ধরে এড়োবে। আজকে সপ্তম দফা অর্থাৎ লাস্ট ভোট শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বোমা ফেলা হচ্ছে সেগুলোকে পুকুরের জলে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে নিরাপত্তা রক্ষীরা কোথায়, তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথায়, রাজ্য পুলিশ কোথায়? সব ঠিক আছে, আমি বলবো ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো সেটআপ থাকে না। যেমন ধরুন কোন একটা ইলেকশন কমিশন হলো, ইলেকশন কমিশনে একজন, এখান থেকে একজন, ধরুন ত্রিপুরার ইলেকশন, ত্রিপুরা থেকে একজনকে চিফ ইলেকশন কমিশনার করা হলো, উনি গভর্নমেন্টের অন্য ডিপার্টমেন্ট দেখতেন, এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনের স্টাফ আছে ওরা ওই গভর্নমেন্টেরই স্টাফ, ওরা আবার ইলেকশন শেষ হলে আবার ওরা ওই গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে, তো এটাকেই তো ইউটিলাইজ করছে ইলেকশন কমিশন। দেখুন, খুব খারাপ অবস্থা থেকে আমরা যদি মনে করি যে ইলেকশন কমিশন 100% করবে, এটা আশা করাও মুশকিল, কারণ এটা এত খারাপ পজিশনে চলে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, এখানে একটা লিমিটেড এক্সটেন্টে। কিন্তু আর কোথাও কিন্তু আপনি দেখুন, সারা ইন্ডিয়াতে আজকে ভোট হচ্ছে, 7 দফা আজকে 7ম দফা চলছে, এত আগে আমরা দেখেছি ভোটে, কোথাও কি আমরা দেখেছি কোথাও এরকম হিংসাজনক কোন একটা পরিস্থিতি? আমরা কিন্তু কোথাও দেখি না। কিন্তু এটা নিয়ে, এই জিনিসটাই বলছিলাম, এটা নিয়ে জনগণের ভাবার দরকার আছে। আর আমরা যে গরিব আছে, এটা তাত্ত্বিকতার মোড়কে গরিবতাটাকে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গের ভোট মানেই রক্ত ঝরবে, ভোট মানেই সন্ত্রাস হবে, এটা ধীরে ধীরে যেন মনে হচ্ছে অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, এবং এটা পুরো ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। দেখুন, বাঙালি বলে আমরা বাঙালি বলে উস্কে দিচ্ছি, কিন্তু মিঠুন চক্রবর্তীর মতো লোক, উনি যেটা বলছিলেন আমার কো প্যানেলিস্ট, মিঠুন চক্রবর্তী খুব গরিব অবস্থা থেকে কিন্তু উনি বড় হয়েছেন, এবং ওনার দ্বারা পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়েরা বিভিন্ন রকম রোজগারের মানে ব্যবস্থা উনি করে দিয়েছেন, বিভিন্নভাবে হেল্প করেছেন ওনাদের, এইভাবেই উনি আইকন হয়েছেন। এটা আজকে সামান্য কিছু ইয়ের জন্য, মানে রাজনৈতিক সুবিধার জন্য, মানে যা খুশি তা করা যেতে পারে। এটা কিন্তু মানে এই জায়গাতে আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গের জনগণের ভোটের বাক্সে এটা প্রতিফলন করার মতো করে ওদের মানসিক প্রস্তুতি না নিলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ আরো অনেক বেশি অন্ধকার দেখবে, এবং তখন সর্বভারত থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করবে, এটাই বলছি। আমরা নিজেরা যদি নিজেদেরকে প্রোটেস্ট করতে না পারি, বাইরের লোক এসে আমাদের কতটা কি করবে এটার ব্যাপার আমার ভাবা ঠিক না, এটা আমি বলবো। এটা
তো পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে এখন যেটা পশ্চিমবঙ্গে দেখুন না, পশ্চিমবঙ্গে যে এই যে দেখুন কিরকম চলছে এটা, হ্যাঁ এটা একটা সাধারণ ঘটনা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। লজ্জা লাগার কথা আমাদের যে আমরা বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছি, সারা ইন্ডিয়াতে সব জায়গায় ভোট হচ্ছে, অথচ কোথাও এই রকমের ঘটনা দেখা যাচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু এই বিরোধিতা এই পর্যায়ে কেন যাবে যে একটা বয়স্ক 70-80 বছরের বয়স্ক লোকের ওনার দোষ হচ্ছে উনি ভোট দিতে যাচ্ছেন, এই জন্য ওনার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গাতে কেন যাবে এই জিনিসটা? এটা একটা সাধারণ লোক, আমি আছি ভদ্রলোক, বাড়ি বলে বসে থাকবো, যাবো মিষ্টি মিষ্টি কথা বলবো, এইসব করে আর সাহিত্য সংস্কৃতির আলাপ বড় বুলিয়া ওড়াবো, আর গিয়ে আমাদের সমাজের চিত্র ব্যাপারে আমরা প্রতিবাদের কোন রকমের ভাষা আমরা হারিয়ে ফেলেছি বা সাহস আমরা দেখাতে পারছি না, এটার জন্য কিন্তু ভুক্ত হবে কিন্তু পশ্চিমবঙ্গকে যদি না প্রতিবাদ। মণিমা বাবু, এই যে বিশ্বজিৎ বাবু যেটা বলছিলেন, আজকে মাফিয়া রাজ একটা এত কমনলি কেন অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টেবল কেন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে? প্রতিবাদটা কমে গেছে, যে কোনো মানুষ কি ভয়ে বেরোতে চাইছেন? কোনো কিছুরই তো প্রতিবাদ নেই। আপনি কিছু কিছু দল, বামপন্থী দল রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, খুব গুরুত্ব নেই, কোনো প্রতিবাদ নেই তো। এই যে আজকে ইয়ে হয়ে যাবে, মিঠুন চক্রবর্তী নিজেই বলছেন যে আজকে ভোট শেষ, কালকে থেকে আমি সিনেমায় নেমে যাবো, যে এই যে ঘটনাগুলি ঘটছে তার কোনো প্রতিক্রিয়া দেবেন না। উনার একটা প্রতিক্রিয়ার তো মূল্য আছে। আমি প্রতিক্রিয়া দিলে যে মূল্য হবে, আমাদের এই রাজ্যে দাঁড়িয়ে দীপা কর্মকারের প্রতিক্রিয়ার মূল্যটা অন্যরকম হবে, খুব স্বাভাবিক হবে। সৌরভ গাঙ্গুলির বক্তব্যের মূল্যায়ন হবে অন্যভাবে। এই যে বিষয়গুলি চুপ করে থাকাটাই হচ্ছে এই মূল কারণ। এই যে চুপচাপ থাকে না সবাই, আছে না? আচ্ছা বলুন তো, এই যে বস্তা বস্তা টাকা পাওয়া গিয়েছিল না একজন মন্ত্রীর ঘর থেকে, পরবর্তী সময় এখন যা বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে, এবং কোর্টে যদি এস্টাবলিশ হয়ে যায় আমি অবাক হব না, যেই টাকাটা ঢুকিয়ে রাখা হয়েছিল পরবর্তী সময় ওর নামে সিল মারা হয়েছে। তাহলে এই মন্ত্রীটাকে আটকে রাখলে কেন এতদিন? এই প্রশ্ন আসবে না? এই বিষয়গুলি তো যাচ্ছে টোটাল। দাদা যে বললেন যে এই যে ইলেকশন কমিশনের নিজস্ব কোনো সেটল নেই, কারেক্ট। এই যে ভারতবর্ষে 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন তো সেদিন থেকে রয়েছে। একজন বাঙালি মানুষ নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, পরবর্তী সময় নির্বাচন কমিশন কেমন হবে তার চেহারা টিএন সেশন দেখিয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা অনেক থাকে, টিএন সেশনের হাতেও ছিল ওই রাজ্যের। আমি আরেকবার থামাবো, আমি পশ্চিমবঙ্গের দিকে আরো একটা ছবি দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর কেন্দ্র, যে যাদবপুরে ভোট দিতে গেছেন প্রার্থী, তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। কি অবস্থা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে, কারণ ভীষণই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র পশ্চিমবঙ্গের যাদবপুর, সেখান থেকে সায়নী ঘোষের কি বক্তব্য শোনাবো। মানুষ আসছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, মমতা দিকে তৃণমূলকে দুয়াত ভোট আশীর্বাদ করবেন, আমাকে আশীর্বাদ করবেন, এটাই বিশ্বাস। শালিদি ভাঙড়ে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে, ইট বৃষ্টি চলছে, পুলিশের ওপর কি বলবেন? বলবো যে যারা অশান্তিগুলো সৃষ্টি করছেন তারা বুঝতেই পারছেন যে জেতার কোনো অবকাশ নেই, ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন। তৃণমূল কংগ্রেস ইজ ইন আ উইনিং পজিশন। ফলত আমরা চাই যে মানুষ যত বেরোবে, যত বেশি পোলিং হবে, মানুষ তৃণমূলের সমর্থনে বেরিয়ে আসবে, সেই নিয়ে আমরা নিশ্চিত। আমি অনুরোধ করব যারা ওখানে দাঁড়িয়ে এই দাঙ্গাবাজিগুলো করছে তাদেরকে বলার জন্য যে দেখুন, এটা রাজনৈতিক লড়াই, আপনারা বড় বড় লিডার, কাজে লিডারের মতো ব্যবহার করলেই ভালো। সাধারণ মানুষকে, কর্মীদেরকে, সে যেই দলেরই হোক না কেন, প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ঠেলে দেবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি কি এখন ভাঙড় যাচ্ছেন? যাদবপুরের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের বক্তব্য আমরা শোনালাম, যেখানে তিনি ভোট দিয়ে বেরোচ্ছেন এবং তার সঙ্গে ভাঙড়ের অশান্তি তিনি শুনেছেন। আমি আবারও যাব আলোচনায়। এই যে মানুষ প্রতিবাদ করছে না, প্রতিবাদ কমে গেছে, তার জন্য বাড়ছে অশান্তি, এমন তো নয় যে মানুষ দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, তারপরেও কেন চলছে এই ধরনের সন্ত্রাস? বিষয়টা তো এখানেই যে মানুষ তো ঠিকই বুঝতে পারছে, মানুষের সামনে যে প্রতিবন্ধকতাটা থাকে সেটা উতরে আসার চেষ্টা মানুষ করে না তা না, করে, যেভাবেই হোক তারা এটা করেন। কিন্তু এই মুহূর্তে যে যাদবপুরের যে ক্যান্ডিডেট যা বললেন, তার মানে তার যে শারীরিক ভাষা যা বুঝলাম, তাতে মনে হচ্ছে যে উনি মানে চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলি বলেছেন। তাহলে ঝামেলা করছেন কেন? ঘটনা কি করবেন? আসলে এই অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যায় ফেলে অনেক ক্ষেত্রে, এবং উনি হয়তো অনেক খবর টবর আননি, মানে দীর্ঘদিন ধরে তো
চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে একটু সময় করে আসতে সময় নেন, ফলে অনেক কিছু খবর টবর হয়তো পাননি, কিন্তু সাংবাদিকরা তো বসে থাকেন না, ঠিক সময় খবরগুলি আমাদের কাছে চলে আসছে কি ঘটনা ঘটছে। ওখানে একজন প্রার্থী আছেন সিপিআইএম এর, সৃজন ভট্টাচার্য বলে আছেন বোধহয়। এই প্রার্থী একটু সমস্যায় ফেলেছেন এই সায়নী ঘোষকে এর আগের তথ্য পর্যন্ত। পরিস্থিতি যা, ভোট যদি রীতিমতো হয় চমকে ওঠার মতো রেজাল্ট হয়ে যেতে পারে যাদবপুরে। এবং আমার প্রশ্ন যে যাদবপুরে তো আগেও ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেসের, সাংসদ ছিলেন, সরালেন কেন? বিষয়টা কি? কাজকর্ম করেনি। এবং যাদবপুর থেকে যদি ওই মানে আপনার ইয়ের দিকে যাওয়া যায়, সোনারপুরের দিকে যে রাস্তাগুলি হয়েছে, এগুলি যদি চেহারা আপনি দেখেন, এগুলি রাস্তা না খাটাল বোঝা মুশকিল। এই যে জায়গাগুলি, এই যে সংসদের যে টাকাটা আসে বছরের প্রতি, যে টাকাটা পান 5 কোটি টাকা করে পান, এটা কি করেছেন ওরা, কি কাজ করেছেন তার ব্যাখ্যাটা দিন। আমরা তো সেটাই চাই। তুমি যেত না, তোমাকে মানুষ ভোট দেবে তুমি তো যদি ভালো কাজ করে থাকো। এই কাজ করার পরিপ্রেক্ষিতেই তো ভোট হবে। এই ভোটের পরিপ্রেক্ষিতে এই আমি কতগুলি জায়গা বললাম, একটা ছোট একটা স্টেশন করে দেওয়ার কথা ছিল, যদি আপনি কাজী নজরুল পর্যন্ত যান, কাজী নজরুল থেকে আপনাকে যদি প্রপার ইয়েতে সোনারপুরের জায়গাটাতে যদি কি গাজী যে জায়গাটা, ওই জায়গাটাতে যদি আসতে হয়, তাকে আবার ওই খুচরো অটোতে আসতে হবে। কেন এই জায়গাটা পর্যন্ত ভরাট করা গেল না? এই সমস্ত বিষয়গুলি, 11খানা রাস্তা আছে যেগুলি এখনো অর্ধনির্মিত। তোমার এই তৃণমূল কংগ্রেস ওখানে ক্ষমতায়, তোমার সাংসদও এখানে রয়েছে, কিছু কাজ হবে না, এটা হয় নাকি? পাবলিকের একটা রিয়াকশন সেখানে আছে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে ইলেকশনের কমিশনের কথা যেটা দাদা বললেন, যে এই যে প্রত্যেক রাজ্য থেকেই তার ইলেকশন কমিশন তার নিজস্ব তার মেশিনারিজগুলি ঠিক করেন, ইট ইজ ট্রু, সব তো তাদের হাতেই থাকবে। এই ইলেকশন কমিশনের যে লোকগুলি রাজ্য সরকারের কাজ করছেন, তারা তো জানেন কোন কোন জায়গাগুলি ঝামেলা হতে পারে। এই যে ভাঙরের যে ঘটনাটা এলো, দুর্ভাগ্যজনক, যে দুর্ভাগ্যজনক যে আমরা বলি এটা হয় না। একটা মানুষ ভোট দিতে আসবে কেন? হিসেবটা করে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে প্রায় 50% কাছাকাছি মানুষ ভোট দিতে যাচ্ছে না। এটা যেদিন গিয়ে 20 বা 30-এ দাঁড়াবে, তখন বুঝবেন যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হয়ে গেছে। বেশ, আমি আবারও যাব দমদমের দিকে, এবং সেখানে নির্বাচন চলছে, ভোট চলছে এক প্রকার বলা যায়। সেখানে প্রার্থীর কি বক্তব্য, সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শোনাবো। 2 ঘন্টা অতিক্রান্ত, কি বুঝলেন আপনি? তো বুঝছেন না, এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে, কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে, ঢুকতে পারবে না। কাল রাত থেকেই হয়েছে, কাল রাত্রে আমি একটা জায়গায় গেছিলাম বটে, পানিহাটি বিধানসভা, সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে। ঢুকেছে বেরোলেই দেখে নেব। এই একই রকম খড়দাতেও একটা জায়গাতে করা হয়েছে, কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে, আমি যাবো সেখানে। দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডগোল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে। এরকম কয়েকটা ঘটনা রয়েছে। সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন, কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই। ফোর্সেস আছে, কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে, ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়তে, সেটা আরেকবার দেখে নেওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি 29 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, অলমোস্ট এই 2-1টা খুচরো বাকি থাকে, 5-7টা। যে অশান্তি খবরটা বললেন, ইলেকশন কমিশন কি এখনো নোটিফিকেশন করেছেন? হ্যাঁ, জানিয়েছে ইলেকশন কমিশনকে। কেন্দ্রীয় বাহিনী আরো পরে বোঝা যাবে, আছে রাস্তায়, কিন্তু অ্যাক্টিভিটিটা আরেকটু প্রয়োজন মতো এর আগে মুভ করা উচিত। যেরকম দেখেছিলেন তার থেকে কি এইবারে কলকাতার দিকে যত এসছে তাতে গন্ডগোলটা বেশি মনে হচ্ছে? সাধারণভাবে কলকাতা সব খবর আমি এখন বলতে পারবো না, আমি দমদমে আছি। দমদমে গন্ডগোল খুব বেশি এমনটা নয়, কিন্তু অ্যাটেম্পট অনেক জায়গাতেই আছে। খড়দাতে তৃণমূল কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়, অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। জানি না, আমি শুনিনি। ডাঙ্গাপাড়ার 2 নম্বর ওয়ার্ডে
স্টেডিয়াম সংলগ্ন পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার জানা নেই, ব্রিজটা, চেয়ার, টেবিল সব পুড়ে। আমার জানা নেই। এটা দেখেন, এরকমটা তো সচরাচর যেভাবে তৃণমূল চলে, ওখানে তো 100-তে 100 তৃণমূল, যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায়। ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো? নিজেরা কিছু করে ঠরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে, আমি জানি না। তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে ঘটছে। অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার, বাহিনী, সিন্ডিকেট রাজ, লুটের কারবার, কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ কি? এটাই তো তৃণমূল, এই কারণেই তো মানুষ ঢুকতে চাইছে। এর আগের ভোটগুলোতে দেখেছি লেফট কংগ্রেস একটা সিনার্জি বেশ ভালো কাজ করেছে। এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেসের সিনার্জিটা কিরকম দেখছেন? আচ্ছা আচ্ছা, আপনি একটা সিনিয়র লিডার, সেই জন্য ভাঙনের যে গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? আমি এখানে বলতে পারছি না, ওটা ওখানে যারা দেখছে ওরা বলতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা শুনলেন সুজন চক্রবর্তীর বক্তব্য। দমদমে ভোট এবং সেখানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, এমনটাই তিনি দাবি করেছেন আজকে সাংবাদিকদের সামনে ভোট দেওয়ার পর। আমরা যেহেতু প্রধানমন্ত্রীকে নিয়ে শুরু করেছিলাম এই আলোচনা, আমি চলে যাবো এবার বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, প্রধানমন্ত্রীকে দিয়ে আজকের এই আলোচনা শুরু করেছিলাম যে বারাণসী কেন্দ্র বা বেনারসে কি হতে চলেছে। আজকে বিকেলে আমরা জানি প্রধানমন্ত্রীর ধ্যান ভাঙতে চলেছে 45 ঘন্টা পর। এই যে ধ্যান, কতটা প্রভাব পড়বে ঠিক এই সময় দাঁড়িয়ে কিভাবে দেখছেন আপনি? কিনা এটা তো জনগণ বলবে। অ্যাকচুয়ালি হয় কি, ইলেকশনটা এখন যত দিন যাচ্ছে, ইলেকশনটা লড়া হয় এটা একটা মাইন্ডসেট, জনগণের একটা মাইন্ডসেট, একটা পারসেপশন, এটা ব্যক্তির প্রতি পারসেপশন। ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় এবং উনি যদি মুখ্য মানে আপনার প্রচারকর্তা হন, মুখ্য ফেস হন, যেটা বিজেপির ক্ষেত্রে আছে, যেটা তো সেই ক্ষেত্রে তো ওনার প্রত্যেকটা কাজেরই সবাই অবজার্ভ করে এবং উনি যে ধ্যান করছেন এটা তো পজিটিভ একটা ইম্প্যাক্ট তো আছেই। ওনার একটা পারসেপশন তৈরি হয়, উনি আগেও করেছেন এরকম, আমরা দেখেছি। এটা এগুলো কোনো নেগেটিভ কিছু আসে না। জানি না পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে অনেক বিরোধীরা এটা নিয়ে অনেক কথা বলছেন। আমি বলবো আমাদের দেশের জনগণ, ওরা প্রতিবাদ বা সমালোচনা না করে আমার মনে হয় নিজেরাও প্র্যাকটিস করলে পরে ভালোই হবে। প্রধানমন্ত্রীর এই ধরনের ধ্যান করার, এগুলোকে সমালোচনা না করে নিজেরাও প্র্যাকটিস করতে পারে, নিজেরাও গিয়ে কোথাও ধ্যান করতে পারে। ধ্যান তো ভালো জিনিস। আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে আমরা তো শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবেই আমরা ভোট চাই, হ্যাঁ, এবং শান্তিভাবেই আমরা চালাতে চাই। আমাদের একটা নিজস্ব জীবনশৈলীও এইভাবে মেনটেন করা উচিত। তো সেই দিকে চিন্তা করতে গেলে তো আমি এটাতে কোনো পজিটিভ ছাড়া নেগেটিভ কিছু দেখছি না, পজিটিভই এটা পুরোটা। এবং আমি বলবো সব রাজনৈতিক, এবং আমি অ্যাকচুয়ালি ইলেকশনটা দেখতে চাইবো একটু অন্য ধাঁচে, আরো অনেক শিষ্টাচারের ইলেকশন। এবং ওইটার ক্ষেত্রে আমি বলবো এটা দিন দিন অনেক চেঞ্জ হচ্ছে। আজকের থেকে যদি আমি 90 দশকের যদি ইলেকশন দেখি আমরা, তখন যেই ধাঁচে ইলেকশন হতো, বুথ ক্যাপচারিং এর যেরকমের মাস বুথ ক্যাপচারিং, বিশেষ করে ইউপি, বিহার, তখন দেখবেন 85 to 85, 50 to 50, তখন 50 বা এরকম ছিল বিহারের মিলে ছিল, হ্যাঁ। তো ওই 50 বা 52 এরকম ছিল। ওইখানে মাস বুথ ক্যাপচারিং, আরো অনেক জায়গাতে হতো এরকম বুথ ক্যাপচারিং। এই যে বারবার আলোচনায় টিএন সেশনের সেই সময়কার কথা যে উঠে আসছে, তারা দেখিয়েছিলেন যে নির্বাচন কমিশনের কতটা ক্ষমতা। তারপর থেকে কি আর কোন কমিশন সেটা দেখিয়েছে না, বা দেখাতে পেরেছে? অ্যাকচুয়ালি আমাদের ইলেকশন প্রসেসের ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটা হয়েছে। আমি যদি খুব ভালোভাবে ইপিকটা, যেটা টিএন সেশন, এটা মুখ্য একজন কারিগর, যাকে আমরা একজন আইডল হিসেবে দেখি, এটাকে বলা যেতে পারে। উনি প্রথম ব্যক্তি ইলেকশন কমিশনার আমরা দেখেছি। আমরা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনটাকে আমরা কখনো, যদিও জানতাম আলাদা একটা মানে স্বয়ংশাসিত সংস্থা, কিন্তু আমরা কাজে কর্মে এটা কখনোই আমরা বুঝতাম না যে এটা একটা সেরকম সংস্থা। পলিটিক্যাল পার্টি ইন পাওয়ারের লেজুর হিসেবে সবসময় কাজ করতে হিসেবে আমরা দেখেছি। টিএন সেশন ইজ দ্য ফার্স্ট পার্সন যিনি এটার প্রতিবাদ করেছেন, বা উনি এটাকে চেঞ্জ এনেছেন, দেখিয়েছিলেন যে আক্ষরিক অর্থে এই কমিশনের কতটা ক্ষমতা আছে। এবং তারপর থেকে কমিশন কিন্তু এক্সারসাইজ করেছে কিন্তু ক্ষমতা, কিন্তু এরপরের থেকে কিন্তু কমিশন করেছে। কেউ একটু কম, সবাই তো সমান মাপের হয় না, কম বেশি। প্রথম কথা হচ্ছে এখন ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট হয় না, এটাও কিন্তু একটা অনেক বড় জিনিস। কিন্তু এটাও কিন্তু অনেক বড় জিনিস এটা। তো এইগুলোতে আপনার ভোটে কারচুপির ইয়েটা কমে গেছে এটা।
মানে ইলেকশন কমিশনের সঙ্গে যদি জনগণ একটু সচেতন হয়ে যায়, যেখানে যেখানে হয়ে আছে সেখানে কিন্তু প্রবলেমের চান্স কম কিন্তু। আর আরেকটা কথা যেমন বলেছিলেন যে বেনারসের ইলেকশন, বেনারসে আমি গেছিলাম বছর 2 আগে, দেখেছি বেনারস আসলে আগেও গেছি, পুরো পাল্টে গেছে বেনারস অ্যাকচুয়ালি, এবং এটার এফেক্ট পজিটিভ এফেক্ট এটা পাবেনি। তো এটা তো ঠিকই, অ্যাকচুয়ালি যেটা বলছিলাম ইলেকশনটা পারসেপশন, পাবলিকের পারসেপশন কি, এখানে গিয়ে গিয়ে শুধু গিয়ে আমি হাত জোর করে বলবো আর ইলেকশনের 2 মাস আগে গিয়ে এই দেব সেই দেব বলে বলে আপনাকে ইয়ে করব, এগুলো দিয়ে কিন্তু ভোট হয় না কিন্তু। হ্যাঁ, যেমন আমরা ওইখানে আমরা দেখেছি যে এই যে বেনারসে অনেক যাচ্ছে বিজেপিরা, ওরা বলছে যে আমরা প্রধানমন্ত্রীকে প্রচন্ড ভালোবাসি বলে প্রধানমন্ত্রী যাবে না, আমরা আমাদের টোকেন যে আমরাও একটা প্রধানমন্ত্রী জয়ের অংশীদার হিসেবে হতে চাই বলে আমরা বেনারসে গিয়ে যাচ্ছি, এটা প্রচারে গেছে আর কি এরকম। তো সেই জায়গাতে মানে আপনার যদি ইলেকশনের 15 দিন আগে 1 মাস আগে আপনি ডিসিশন নেবেন যে আপনি দাঁড়াবেন ভোটে, তারপরে গিয়ে এখানে আপনি 3-6 মাস 40-45 দিন আপনি এখানে গিয়ে কাজ করলেন, মানুষকে রংলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা। মানুষ এখন অনেক বেশি বুঝে গেছে, যেটা বললাম আপনি যদি কাজ করেন আপনাকে বাড়ি বাড়ি বারে বারে যেতে হয় না, মানুষ মনে রাখে যে এই লোকটা আমার জন্য কাজ করছে, আমাকে আসার দরকার নেই, আমরা ভোট দেব। এতটুক মানুষের প্রত্যেকটা সাধারণ লোক বুঝে না বললে ভুল হবে, সাধারণ লোক আপনার লোকসভা এবং রাজ্য বিধানসভা ইলেকশনের তফাৎটাও বুঝে, সাধারণ লোক সবকিছুই বুঝে, এবং ওনাদের শুধু ঠিকমতো ভোট দিতে দিলেই হয়, আর কিছু লাগে না। একেবারে তাই, আমরা থাকবো এই আলোচনার মধ্যে, তবে ভোট সপ্তমীর সমস্ত আপডেট তুলে ধরবো। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি।